আজকে আমরা আমাদের ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে লাইনস এন্ড লেটারিং। অর্থাৎ এটা যেহেতু আমাদের ড্রয়িং এর প্রথম ক্লাস, এর আগে একটা ক্লাস আমরা নিয়েছি, সেখানে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, সিলেবাস সম্বন্ধে ডিসকাশন এবং টোটাল টপিকসে আমরা কোন সেগমেন্টে কি কি শিখবো সেটা সম্বন্ধে আলোচনা ছিল এবং আপনাদের সাথে আমরা পরিচয় হয়েছি, পরিচিত পর্ব আমরা সেরে নিয়েছি। এখন থেকে আমরা যেটা করবো এটা আমাদের ফর্মাল ক্লাস। আজকের ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন টু লাইনস এন্ড লেটারিং, অর্থাৎ লাইনস বলতে আমরা সহজে বুঝতেছি কিছু সরল রেখা। ড্রয়িং এর পূর্বে আমরা অনেকদিন যাবত যেহেতু ড্রয়িং করি না, আমাদের হাতটাকে আবার একটু চালু করে নেওয়া দরকার। সেই জন্য কিভাবে কিছু লাইন ড্র করতে হয়, প্যারালাল লাইন ড্রয়িং কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। সাথে সাথে কিছু বর্ণমালা অর্থাৎ লেটার্স A to Z and 1 to 0, 1 to 9 অথবা 0 to 9 যেটা বলেন, অর্থাৎ 26টা যে বর্ণমালা আছে আমাদের সেটা লেখা শিখবো এবং 10টা যে অঙ্ক আছে আমাদের 0 থেকে শুরু করে 9 পর্যন্ত সেগুলোকে আমরা ড্র করব। এবং সেটা নরমাল ভাবে না, এটা হচ্ছে ড্রয়িং প্যাটার্নে কিভাবে আমরা প্যারালাল লাইন, হরিজন্টাল, ভার্টিক্যাল ড্র করে বিভিন্ন ছোট ছোট ব্লকে ভাগ করব। ওই ব্লকগুলোকে দিয়ে দিয়ে আমি কিভাবে বিভিন্ন পয়েন্টগুলোকে জয়েন্ট করে লেটারিং করতে পারি সেটা আমরা দেখব। তার আগে আমাদের কিছু ট্রেডিশনাল ড্রয়িং টুলস, অর্থাৎ এই ড্রয়িং করতে গিয়ে আমাকে কিছু ইনস্ট্রুমেন্ট বা কিছু টুলসের সাহায্য নিতে হবে, যেগুলো আমরা বলি হেল্পিং ম্যাটেরিয়ালস। যদি আপনারা পরিচিত, প্রথম ক্লাসে আমি কিছু ইনস্ট্রুমেন্টের নাম বলেছি, তারপর আমি আবার আজকে বলতেছি। প্রথম টুলস হবে আমাদের A3 পেপার। ড্রয়িং এর জন্য স্ট্যান্ডার্ড যে পেজ, স্ট্যান্ডার্ড যে ডাইমেনশন আমরা ইউজ করি ফর সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সেখানে আমরা A3 সাইজের পেপার, আমরা A4 নাম শুনে অভ্যস্ত। A4 হচ্ছে যেটা আমরা প্রিন্ট করি বা অফিসিয়াল বিভিন্ন ডকুমেন্টেশনের যে কাজ করা হয়, বা আমরা বাসাবাড়িতে যে খাতায় লিখি সেটাও যদি A4 এর চেয়ে একটু বড়, বাট অফিসিয়াল যে প্রিন্টিং পারপাস বা অফিসিয়াল পারপাসে এবং ওয়ার্ডে লেখার ক্ষেত্রে, কাউকে কোনো চিঠিপত্র আদান প্রদানের ক্ষেত্রে, তার দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করি অফিস আদালতের ডকুমেন্টেশন, ম্যাক্সিমাম কাজগুলো করা হয় A4 এ। কিছু করা হয় লেটার সাইজ, ওটা একটু লম্বাটে, পাশে একই লম্বা একটু বড়। তো A4টা আমরা জানি এর সাইজ কতটুকু। A4 এর সাইজ একদিকে হচ্ছে 210 আর একদিকে 270। তো 210 কোন দিকে? এই হরিজন্টাল বরাবর হচ্ছে 210। কোন ডাইমেনশন যখন এরকম ভাবে লেখা থাকবে, সেটাকে পড়ার সিস্টেম কি? এই ডান দিক, বাম দিক থেকে ডান দিকে যাবে, অর্থাৎ এই যে প্রথম 210 সেটা এই বরাবর হরিজন্টাল বরাবর, এবং পরে 270 সেটা ভার্টিক্যাল বরাবর। মনে থাকবে এটা। এটা কিন্তু শুধু এখন না, আমরা যে আমাদের কোর্সের মাঝামাঝি এবং শেষের দিকে বিল্ডিং প্ল্যান করব, তখন আমাদের ডাইমেনশন পড়তে হবে, তার ডাইমেনশনকে রিড করতে হবে, বুঝতে হবে যে একটা রুমের ডাইমেনশন 10/12 বলতে কি বোঝায় প্ল্যানে। আপনারা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি আমার কথা? জি স্যার। কোথাও যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই সেখানে সাথে সাথে আপনারা কোশ্চেন করবেন। এবং যদি এরকম হতে পারে আমি যে সব জানতা, সব জানি তা না, আমার ভুল হতে পারে। যদি কোথাও ভুল হয় বিনয়ের সহিত আমাকে সেটা মনে করাই দিবেন, স্যার এটা তো আমরা এরকম জানতাম, আজকে তো আপনার কাছে এরকম শুনলাম, তাহলে কি কোনটা সঠিক। যদি ভুল হয় তাহলে আমি যদি না জানা থাকে আমার ওই সময়, পরবর্তীতে আপনাদেরকে জেনে জানাই দেব। আর যদি জেনে থাকি তাহলে আমিও আমার ভুলটা সংশোধন করে দেব। এটাকে বলে ল্যাটারাল লার্নিং, অর্থাৎ আমিও আপনাদের কাছ থেকে শিখবো, আপনারা আমার কাছ থেকে শিখবেন। তাহলে যেটা বললাম, আমি ডাইমেনশনকে যখন আমি রিড করব বা পড়ব, তখন প্রথম যে মাত্রা থাকবে, যে ভ্যালু থাকবে, সেটা এক্স অ্যাক্সিস বরাবর অর্থাৎ হরিজন্টাল বরাবর, দেন নেক্সট হবে ভার্টিক্যাল বরাবর। তাহলে A4 এর সাইজটা আমরা সচরাচর ইউজ করে অভ্যস্ত, আমাদের করতে হবে A3 তে। A3 এর সাইজটা একটু বড়। A3 এর এই এক্স বরাবর অর্থাৎ শর্ট ডাইমেনশন বরাবর 397 মিলিমিটার এবং লং ডাইমেনশন বরাবর 420 মিলিমিটার। এটা হচ্ছে দোকানে গিয়ে আপনারা A3 স্টেশনারি সবগুলাতে A3 বললে দিয়ে দেয়। তো যেহেতু এখানে আপনারা আমাকে ভার্চুয়ালি সাবমিট করতেছেন, অনেকে বলে প্রবলেম হয়েছে গত সেমিস্টারে পড়তে, স্যার A3 পেপার অনেক বড়, ছবি তুললে প্রত্যেকটা পয়েন্ট স্পষ্ট বোঝা যায় না, তত ছবি তুলে তারপর ওটাকে পিডিএফ করে দেন। এই জন্য অনেকে A4 এও করতো, যেটা আপনাদের সুইটেবল হয়। A3 তে করলে A3, A4 এ করলে A4। আমি যেহেতু ভার্চুয়াল সাবমিশন, তাই আমি এটাকে প্রেশার ক্রিয়েট করতেছি না। তবে যেহেতু এটা আপনাদের প্র্যাকটিসে আনা দরকার বা শেখা দরকার, জানা দরকার, সেজন্য আমি সাজেস্ট করবো A3 ইউজ করার জন্য, নট A4।
বাট কেউ যদি অপারগ হন বা প্রবলেম যদি কারো থাকে, আশা করি থাকবে না, আপনারা A3 ইউজ করার চেষ্টা করবেন। আদারওয়াইজ আপনারা মনে করবেন যে A4 এ ড্রয়িং করলে মনে হয়, পরে বলবে তোমাদের কোন স্যার এগুলা শিখেছে, ড্রয়িং তোমরা করো নাই? বলবেন শাহ আলম স্যার তো বলছে, আমাদের স্যার তো A4 এ আমাদের করাইছে। কিন্তু শাহ আলম স্যার যে বলছিল যেহেতু ভার্চুয়াল সাবমিশন, তাই যদি ছবি তুলতে হয়, ছবি তুললে তো A3 A4 বোঝা যায় না, বরঞ্চ A3 তে অনেক বড় জায়গা, ছবি তোলানোর সময় অনেকের ক্যামেরাতে আসে না, বলেন যে স্যার আমার ক্যামেরা রেজুলেশন ভালো না, আসতেছে না, সমস্যা হচ্ছে। সেই জন্যই আমি হয়তো তাকে A4 এ করার অনুমতি দিয়েছি, কিন্তু আমি এটা বলি নাই যে A4 স্ট্যান্ডার্ড। আমি আবারও বলতেছি A3 হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, এটা গেল পেজের ব্যাপারে। এরপরে আপনাদের কিনতে হবে যেটা মাস্ট স্যার কিনতে একটা হবে। বিষয় বলেন। স্যার, আমরা এই যে দেখলাম 297x420 আর লগে A4 লগে 210x296 স্যার, পেপারের সাইজ যত বাড়তেছে এখানে মিলিমিটারের সাইজ তত কমতেছে স্যার। এটা তো ওদের নির্দিষ্ট করা স্ট্যান্ডার্ড, ওরা 0 থেকে ধরেছে, মনে করেন A0 মানে শুরু করলাম, সেটাকে সবচেয়ে বড় ধরেছে 1, আর একটু ছোট 2, আর একটু ছোট 3, তার চেয়ে একটু ছোট 4, আরো স্যার ছোট। A0টা কি আপনার লিগ্যাল পেপার হিসেবে ওভাবে ধরা না যায়? না না না, A0 দেখেন কত বড়, 1118 মিলিমিটার। এটাকে আপনি কিলো মিটারে করলে কত আসবে? এটা হচ্ছে যারা ওই যে ক্যানভাস, বড় ক্যানভাসে ড্রয়িং করে না শিল্পীরা, জি স্যার। ওগুলা ইউজ করা হয়। ক্যানভাস টাইপের, ক্যানভাস দিচ্ছে না, বিশাল বড় বড় থাকে। আপনার দোকানে গিয়ে A3 বললে ওরা দিবে, তবে A3 বিভিন্ন দোকানের মাপ বিভিন্ন হয়, 2-3 মিলি 5 মিলি এদিক সেদিক হয় আর কি। এই জন্য যদি কেউ A3 তে করেন, তার জন্য সবচেয়ে ভালো হবে কেনার সময় প্রথম দিনই 15-20টা কিনে নেবেন। পরবর্তী গেলে দেখবেন সাইজে ম্যাচ হচ্ছে না। এটা আমরা বলতাম যখন আমাদের ফিজিক্যাল সাবমিশন ছিল তখন। ভার্চুয়াল সাবমিশনে তো অত বেশি সমস্যা হয় না। এই হলো পেজের কথা। তো পেজটা যদি আপনার একটু পেজটা যদি আপনাদের একটু ফ্লেক্সিবিলিটি আছে। বুঝি নাই। আর্ট পেপার নেব না অফসেট পেপার নেব? A3 পেপারটাই আছে নরমাল আর্ট পেপার আর কি। ওইটা আপনি A3 পেপার কিনলে A3 নরমাল হবে না, অফসেট হবে না। A3টা দেখবেন ড্রয়িং পেপারের মতো মোটা থাকবে। আর যখন আপনি দেখবেন যে না আপনার ক্যামেরা রেজোলিউশন হচ্ছে আবার সমস্যা, তখন যদি আপনি চেঞ্জ করেন তখন আপনি A4 অফসেট পেপার সেটা আপনার পাবেন। ওটা যদি স্ক্যান করে পাঠাইতে হবে A3 তে? হ্যাঁ, তাহলে সবচেয়ে ভালো হয় তো ওটাই। কারণ ছেলেমেলে বলে স্যার আমার কাছে স্ক্যানার নাই, মোবাইলে স্ক্যান করি, মোবাইলে ছবি তুলতে স্ক্যান করতে হয়, তো ছবি দিতে পাচ্ছি না। বিভিন্ন মানে অনেকে তো আছে, অনেকে অজুহাত দেখায়। এখন আমি তো আপনাদেরকে বুঝতে পারি না কে অজুহাত দেখাচ্ছেন আর কে সত্যি বলতেছেন। এটা তো বোঝা মুশকিল। কারণ আপনার তো বিভিন্ন জায়গায়, আমি আমার জায়গায়। সো আমি আপনাদেরকে বুঝতেছি না কি করতেছেন না করতেছেন। তবে সবচেয়ে ভালো হবে যেটা আমি বললাম, ফাঁকি ঝুঁকি যত দিবেন, ফাঁকি চাইলে হাজারো রকম ফাঁকি দেওয়া যায়, এটা আপনার নিজেকে ফাঁকি দেওয়া, আমার কিছু হবে না। সো কেউ যদি A3 তে করেন সবচেয়ে ভালো হয় স্ক্যান করে পাঠাবেন, ইট ইজ গুড। বাট বাকিরা যদি করেন আমি ইনভ্যালিড বলতেছি না, তবে না করাটা ভালো। এটা আমি প্রথম ক্লাসে এই জন্য বলে নিলাম, পরে ফোনের পর ফোন আসবে, স্যার A3 পাচ্ছি না, A4 করি, A3 পাচ্ছি না, A4 করি, আপনারা 10 বার 5 বার ফোন দিবেন। ওই জন্য আমি আগে ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা। যেটা আপনাদের ম্যান্ডেটরি টুলস কিনতে হবে সেটা হচ্ছে সেট স্কয়ার, যেটাকে ট্রায়াঙ্গেলস পরিচিত, মার্ক করেছি দেখেন। এটা দোকানে গিয়ে বললেই হবে সেট স্কয়ার দেন, ভালো কোম্পানিটা কিনবেন, দুই পাশ একই রকম মোটা দেখে কিনবেন, তা নাহলে কাজ করার সময় পিছলে যাবে। এটা ডেল কোম্পানিটা ভালো, তার মানে মনে করেন না স্যার ডেল কোম্পানি স্পন্সরিং করতেছে আমাদের সাথে, না ব্র্যান্ডিং করতেছে তা না। আমি স্টুডেন্ট লাইফ ইউজ করেছি, তখন ডেল কোম্পানি ভালো ছিল। অ্যাজ ইউর উইশ, আপনার যেটা ভালো মনে সেটা কিনবেন। স্যার, কোম্পানির প্রচারের স্বার্থে কিছু কনসিডার করবেন আমাদের? কোম্পানি আমাকে চিনে না তো, চিনলে না হয় আমি প্রচারের সাথে কিছু বলতাম, আপনারা কিনতেন, আমার লাভ হইতো, কিন্তু আমার লাভ নাই তো। কোম্পানি আমাকে চিনেও না যে শাহ আলম স্যার আমাদের অন্য কথা বলছে, আমি তো ওদের কিনে কিনে পড়াশোনা করছি। যাই হোক, আর একটা জ্যামিতি বক্স লাগবে, জ্যামিতি বক্স ফুল একটা সেট থাকলে আর বাকি কিছু কিনা লাগবে না। আর পেন্সিল, পেন্সিলের ব্যাপারে দেখেন এখানে এসবি 2বি নিয়ে অনেক ঝামেলা আছে। এসবি ব্যবহার করি, 2বি ব্যবহার করি। আমরা দেখেন 2বি এবং এসবি ব্যবহার করি থিক লাইনের জন্য, অর্থাৎ একটু মোটা যদি আমি করতে যাই সেখানে এসবি বা 2বি, সরি 2এইচ অথবা এসবি ব্যবহার করি। আর পাতলা লাইনের ক্ষেত্রে 4এইচ অথবা অন্য যে কোনো পাতলা পেন্সিল সেগুলো আমরা ব্যবহার করি। এটার ক্ষেত্রে যেটা আমরা বলি উড পেন্সিল, কাঠ দিয়ে যেটা তৈরি, সেটা থেকে ভালো হয় নিট পেন্সিলটা। কারণ হচ্ছে কি, উড পেন্সিলে ওই যে একটু পরে মাথা বোতা হয়ে যায়,
তখন আপনাকে ওটা সোচালো করতে হয়। সোচালো করার সময় ওই যে গুড়ি গুড়ি গ্রাফাইট কার্বন পরে ওইটা আপনার হাত দিয়ে ফু দিয়ে ডলা ডলা দিয়ে সরান, তখন পেজটা কালো কুচকুচে হয়ে যায়, একবারে খারাপ দেখা যায়, পেজটা ক্লিয়ার দেখা যায় না। সেই জন্য নিট পেন্সিল ইউজ করা সবচেয়ে ভালো। আর কেউ যদি সাবধানতার সহিত ব্যবহার করতে পারেন কাঠ পেন্সিল, আই হ্যাভ এনি প্রবলেম, আমার কোনো সমস্যা নেই। ইট ইজ আপ টু ইউ, এটা আপনার উপর নির্ভর করবে কি করবেন আপনি। তাহলে এই টোটাল জিনিসপত্রগুলো আপনারা কিনবেন, আর কোনো কথা নাই জিনিসপত্র সম্বন্ধে। এখন আমি লাইনের ব্যাপারে, হ্যাঁ, কিভাবে আপনার রিপোর্টটা লিখবেন এবং সাবমিট করবেন সেটা থেকে এরকম টোটাল যে পেপারটা থাকবে আপনার, সেই পেপারটা মনে করেন আমি দেখাচ্ছি, এখানে তো দেখে রেডিমেড আছে, আপনি দেখলে বুঝবেন না, আমি নিচে একটু করে দেখাই। মনে করেন এটা আপনার ড্রয়িং পেপার, এটা প্রথমে একটা বর্ডার দিবেন হালকা করে, এই বর্ডারটা চারপাশ থেকে 0.5 ইঞ্চি করে, অর্থাৎ এই যে 0.5 ইঞ্চি নোট করে রাখেন। এই যে গ্যাপ স্পেসিং এই দুইটার মাঝে এটা 0.5 ইঞ্চি, অর্থাৎ চতুর্দিকে 0.5 ইঞ্চি। তাহলে বর্ডারের জায়গাটুকুর ভিতরে আপনি কোনো লেখা লিখতে পারবেন না। এই যে অংশটুকু এখানে ফাঁকা থাকবে, আপনার ওয়ার্কেবল স্পেস হচ্ছে মাঝেরটুকু, মাঝেরটা। এখন এই মাঝেরটা প্রথমে মাঝামাঝি অংশে একটা ঘর রাখবেন, সেখানে কোনটা কোন ড্রয়িং তার হেডিং দিবেন, হেডিং বা টাইটেল, টাইটেল অর হেডিং, এটাকে আমরা বলি হেডিং বক্স অর টাইটেল বক্স। এরপরে আরেকটা বক্স থাকবে বটমে, বটম রাইটে নিচে, এখানে আপনার পরিচয় থাকবে, নেম থাকবে, আইডি থাকবে, সেকশন থাকবে, সেমিস্টার থাকবে, ডেট অফ সাবমিশন থাকবে, কোন দিন সাবমিশন করলে সেই ডেটটা থাকবে। আরেকবার বলতেছি, নেম ইট মিনস মানে আপনার নাম, আইডি মানে হচ্ছে আপনার রুল, এরপর আপনার সেমিস্টার, সেকশন, দেন ডেট অফ সাবমিশন। এরপরে আপনি এই ফাঁকা জায়গা থাকবে, এর মাঝে আপনি যেখানে খুশি সেখানে ড্রয়িং করে সিরিয়াল ওয়াইজ আমার কাছে জমা দিতে পারবেন। এইটুকু সাবমিশনের ওয়ে অফ সাবমিশন। ক্লিয়ার সবাই? স্যার নিচের বক্সটা সম্পর্কে আরেকবার একটু যদি ওটা হচ্ছে আপনার ইন্ট্রোডাক্টরি বক্স, তাহলে ওইখানে আপনি আপনার নাম, আপনার সেমিস্টার মানে আইডি, সেকশন, ডেট অফ সাবমিশন লিখবেন। নাম, আইডি, সেমিস্টার, সেকশন, ডেট অফ সাবমিশন, ডেট অফ সাবমিশন। থ্যাংক ইউ স্যার। এখন আমরা আসব করে দিলে ভালো হবে। লাইন কয় ধরনের, ইঞ্জিনিয়ারিং লাইন, এবং স্কেল কি জিনিস। প্রত্যেকটা ড্রয়িং এর আগে আপনাকে যেই কাজটা করতে হবে ওই ড্রয়িং এর জন্য স্কেল ফিক্স করতে হবে। আপনারা যদি কেউ প্র্যাকটিক্যাল কাজ করে থাকেন কোথাও, কোনো ম্যাপের বা কোনো ড্রয়িং এর বা কোনো প্রজেক্টের, ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল হোক বা যে কোনো প্রজেক্ট হোক, ড্রয়িং রিলেটেড কোনো কাজ থাকলে প্রথম যে টার্মটা আসে সেটা হচ্ছে স্কেল। স্কেল আসলে তিনটা টার্ম আসে, একটা হচ্ছে সেমি স্কেল মানে ফুল সাইজ, আরেকটা হচ্ছে এনলার্জমেন্ট মানে বড় স্কেল, আরেকটা আছে রিডাকশন মানে ছোট স্কেল। কোনটা আপনি ইউজ করছেন? ফুল মানে হচ্ছে মনে করেন আপনি ফিল্ডে গেলেন কোথাও, একটা কি বলবো, একটা বিল্ডিং প্ল্যান ধরেন, যেহেতু আমরা সিভিল ড্রয়িং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতেছি, বা একটা পাওয়ার একটা সাব স্টেশন বলেন, আবার অথবা একটা গ্রিড স্টেশন, অনেক জায়গা জুড়ে একটা সাব স্টেশন বা গ্রিড স্টেশন, সেই স্টেশনের কোথায় কি আছে আপনাকে দেখাইতে হবে। তাহলে প্রথম কাজ কি, ওটা কতটুকু জায়গা সেটা আপনাকে ড্র করতে হবে না, কতটুকু জায়গায় কাজ করবেন। তো সেই লাইনটা তো মনে করেন যে 500 মিটার। এখন আপনার ড্রয়িং পেপার কতটুকু আমরা দেখে আসছি, A4 সাইজ, A3 সাইজ, 297 আর 400 সামথিং মিলিমিটার। এখানে কি 500 মিটার ধরানো যাবে? কি মনে হয় আপনাদের? না স্যার, ধরানো যাবে না। তাহলে কি আমি যেখানে ফিল্ডে যতটুকু আছে
এবং বাস্তবে অতটুকুই আঁকতেছেন, সেটাকে আমরা বলি ফুল সাইজ ড্রয়িং, 1:1। এই 1 এর প্রথম 1টা হচ্ছে ড্রয়িং স্কেল, অর্থাৎ এটা ড্রয়িং এ আছে, আর শেষের 1টা হচ্ছে ফিল্ড স্কেল, ফিল্ডে আছে। অর্থাৎ ফিল্ডে যদি 1 থাকে আপনার ড্রয়িং পেপারও 1, ফিল্ডে যদি 100 থাকে ড্রয়িং পেপারেও 100। তাহলে এনলার্জমেন্ট কখন করব? যেমন মনে করেন আপনার কোনো মেশিন টুলস বা কোনো ট্রান্সফরমার অথবা কোনো ইন্ডাকশন মোটর, ওর ভিতরে যে কয়েল পেঁচানো থাকে না, সেটাকে অনেক অনেক বড় করে দেখাবেন। বা ট্রান্সফরমারের যে আপ স্টেপ ডাউন স্টেপ ট্রান্সফরমার আছে যেগুলা, ওটার পাতগুলাকে অনেক বড় করে ফাঁকা করে দেখাতে চাচ্ছেন, বিশাল বড় করে ড্রয়িংটা করবেন। অথবা কয়েল পেঁচানো দেখাবেন, এই যে কয়েল যে পেঁচানো দেখায় দণ্ডের সাথে এরকম পেঁচানো আছে, এরকম ফাঁকা ফাঁকা করে কি পেঁচানো থাকে? এই একটার সাথে একটা কত বড় গ্যাপ, 3 মিলিমিটার, সরি 1 সেন্টিমিটার করে গ্যাপ। কয়েলে কি এরকম গ্যাপ থাকে? কখনো দেখছেন আপনারা? না স্যার, কখনো গ্যাপ থাকে না। কিন্তু ড্রয়িং এ আমরা দেখাই কি গ্যাপ বুঝার স্বার্থে বড় করে দেখাই যে প্যাচগুলো এরকম ভাবে গেছে, ক্লকওয়াইজ প্যাচ গেল না এন্টি ক্লকওয়াইজ প্যাচটা গেল, সেটার জন্য আমরা বুঝাই এটা ডিরেকশনটা কি, সেটার জন্য আমরা বড় করে লিখি, তাই না? তখন কি করতে হবে? ফিল্ডে যদি 1 থাকে, বাস্তবে আমাদের দেখাইতে হবে কি 100। যেমন এটা আপনারা ভালো বুঝবেন, জুম করি, আমরা জুম করে দেখাই। অর্থাৎ একটা জিনিস এতটুকু আছে, এর মাঝে অনেক কিছু আছে, এখানে সুইচ আছে, মনে করেন এখানে গিয়ার আছে, কথা কথা আমি তো সুইচ গিয়ার আসলে কত বড় ছোট জানি না, আপনাদের ইঞ্জিনিয়ারিং পার্ম সেজন্য বলতেছি আমি। মনে করেন একটা জায়গার ভিতরে অনেক কিছু আছে, এখানে যে ছোট ছোট কিছু কয়েল আছে, তারপরে হয়তো কোনো সেমিকন্ডাক্টর আছে বা কোনো কিছু আছে, বিশাল অল্প জায়গা অনেক কিছু আপনাকে বড় করে দেখাতে হবে। তখন আপনার স্কেলটা ফিল্ডে যদি 1 থাকে, তার বাস্তবে যদি 1 থাকে, সেটাকে 100 গুণ বড় করতে হবে। তখন আমি বলতেছি 100:1, অর্থাৎ ফিল্ডে যদি বাস্তবে 1, কাগজে আমার 100, এটাকে আমরা বলছি এনলার্জমেন্ট স্কেল। ফার্স্ট স্টেপ যেটা থাকবে সেটা হলো আমাদের আউটপুট হিসেবে নিতে পারি স্যার। ইয়েস হ্যাঁ, ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে আমার ড্রয়িং স্কেল, যেটা আমি করতেছি সেটা। নরমালি আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ বেশি ইউজ হয় রিডিউস স্কেল, অথবা অনেক বড় জায়গা সেটাকে আমি ছোট করে দেখাবো। যেমন ফিল্ডে যদি এটা 500 মিটার হয়, এই লাইনটুকু আমি কাগজে দেখাবো তো 2 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি ইজ ইকুয়াল টু বা 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত? 500 মিটার। এবার আপনাকে কিন্তু এভাবে লিখলে হবে না, কনভার্ট করতে হবে 1:x অথবা x:1, এই রেশিওতে, এটাকে বলা হয় রেশিও। তাই রেশিওকে কনভার্ট করার জন্য কি করতে হবে? দুই পাশে ইউনিট সেম করতে হবে। আপনারা জানেন ভালো করে, রেশিও মানে হচ্ছে তার উভয় পাশের ইউনিটের ভ্যালু সেম। তাহলে আমি যদি একটা স্কেল লিখি, আমি হোয়াইট বোর্ড শেয়ার দিচ্ছি, মনে করেন আমি লিখলাম যে 2 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু, ধরেছি আমি 500 মিটার। তাহলে হাউ ক্যান I convert this one into in the form of ratio? আমি কিভাবে রেশিওকে কনভার্ট করতে পারি? তাহলে আমরা জানি 100 সেন্টিমিটার সমান সমান কত? 1 মিটার। অন্যভাবে বলতে গেলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 500 কে গুণ করব 100 দিয়ে, তাহলে কত হবে? 500 × 100, দুইটা শূন্য অ্যাড হয়ে যাবে, 50,000। এটা হয়ে গেল সেন্টিমিটার, ওই পাশে সেম হয়ে গেল। এটা যেহেতু 1:x আকারে করতে হবে আমাকে, তাহলে 1 বানানোর জন্য এই পাশে 2 আছে, ওভাবে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে এটা হয়ে গেল 1, আর এটা হয়ে যাবে 25। 2500। হ্যাঁ 25, তারপর 3টা জিরো, মানে 25,000। তাহলে আমার স্কেলটা কত ছিল? 1:25000। তখন আমি আর সেন্টিমিটার রাখবো না, এখানে সেন্টিমিটার তুলে দিব, এই সেন্টিমিটারও তুলে দিব, সব তুলে দিয়ে মাঝখানে রেশিও চিহ্ন দিয়ে দিব, 1:25000। এটা হলো আপনার কনভার্টেড স্কেল। অর্থাৎ যে কোনো ড্রয়িং এর আগে আপনি সেটা রিকগনাইজেন্স সার্ভে করবেন। রিকগনাইজেন্স মানে হচ্ছে কোনো জায়গার ম্যাপ তৈরি করার আগে একদিন গিয়ে একটু ঘুরে এসে দেখে আসা হয়,
ওই অবস্থান সম্বন্ধে টোটাল ধারণা নিয়ে আসা হয়, তারপরে কাজটা আমরা করি। ওটাকে বলা হয় রিকগনাইজেশন। তাহলে এইটুকু ক্লিয়ার সবাই কিভাবে স্কেলকে কনভার্ট করব? স্যার এখানে ড্রয়িং স্কেল কোনটা? এই প্রথমটা ড্রয়িং স্কেল, আর শেষেরটা তো ফিল্ডে। তাহলে ফিল্ডে যেটা 25,000 সেন্টিমিটার আছে, সেটাকে আপনি ড্রয়িং এ লিখতেছেন 1 সেন্টিমিটার দিয়ে। জি স্যার। প্রথমটা ড্রয়িং, তারপরেরটা হচ্ছে ফিল্ড। আমি লিখে দিচ্ছি, একটু সবাই খেয়াল করে বুঝেন, কারণ এই অংশ নিয়ে আমি গত সেমিস্টারে দেখেছি, তার আগের সেমিস্টারে দেখেছি, পরীক্ষার আগের দিন আমাকে ফোন দিয়ে, স্যার স্কেল কনভার্সন উপর আরেকটা ক্লাস নেন। এই ক্লাসটা কি আহামরি কঠিন? কঠিন না, কিন্তু মনোযোগ দিয়ে শুনে না। এরপরে আমাদের আইসা বলে, স্যার আবার বলেন। কি আর করবো, তো আবার বলতে হয়। এই আমি এখানে লিখে দিচ্ছি, দেখেন সবাই। প্রয়োজন বোধে এটা একটা স্ক্রিনশট শর্ট নিয়ে নেন, আমি যে লেখাটা লিখছি এটা দেখলে আপনার পুরো কথাটা বুঝতে পারবেন। অনেক সময় স্টুডেন্টরা অনেক চালাক না, অলস। এরা মনে করেছে 1 ঘন্টা 2 ঘন্টা লেকচার দিচ্ছে স্যারে, 2 ঘন্টার ভিতরে কোথায় যে কথাটা আছে, এই 2 ঘন্টা ভিডিও বসে বসে দেখাচ্ছে, স্যারের একটা ফোন দেই, স্যারের কোথায় আছে বলে দেন। এটা আসলে স্যার তো বলে দিতেই পারে, কিন্তু আপনি যদি 2 ঘন্টা ভিডিও দেখেন, আপনার আবার ক্লাসটা করা হইলো, আবার আপনার নলেজটা এনরিচ হইলো, এটা স্টুডেন্টরা বুঝে না, খালি ফাঁকি দিতে চায়। শুধু তারা সহলত খুঁজে, সহলত বুঝেন মানে সহজ রাস্তা খুঁজে, শর্টকাটে কখনো ভালো ইঞ্জিনিয়ার হওয়া যায় না। শর্টকাট খুঁজবেন, এক সময় গিয়ে দেখবেন আপনাকে একটু দাম দিচ্ছে না, কারণ শর্টকাটের এখন ভ্যালু নাই বাজারে। কারণ ইঞ্জিনিয়ারিং লাইফ তো এমসিকিউ না, এমসিকিউ পরীক্ষা দিলেন আপনি তো শর্টকাট মনে করেন খালি গোল্লা ভরাট করলে হলো, তা তো না। প্র্যাকটিক্যাল লাইফ কি আর গোল্লা ভরাট? ওইটাকে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আপনি ইঞ্জিনিয়ার, আপনার সাথে আরো 5 জন 10 জন লোক থাকবে, তাদেরকে বুঝাইতে হবে, তারা আপনাকে চ্যালেঞ্জ করবে, কোশ্চেন করবে। প্র্যাকটিক্যাল লেভেলে যারা কাজ করেন তারা জানেন যে প্রত্যেকে চায় নিজের ক্রেডিট দেখাইতে। তখন আপনি যদি মনে করেন খালি গোল্লা ভরাট করলে হবে, তাহলে আপনি ক্রেডিট দেখাতে পারবেন না। সেজন্য আপনাকে বেসিক স্ট্রং করতে হবে। যাই হোক, এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? জি স্যার, মোটামুটি। আচ্ছা, তাহলে তো স্যার আমাদের আজান হয়ে গেছে, নামাজ পড়তে যাওয়া লাগতো স্যার। আমি স্কেল নিয়ে আমরা যতটুকু বলতেছিলাম ওইটুকু তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এখন যাব আমাদের কাজটা কি হবে, হোমওয়ার্কস। প্রথম এই যে ডায়াগ্রামটা আপনারা দেখতেছেন, এখানে A to Z লেখা আছে, অর্থাৎ এখানে যে অক্ষরটা যেভাবে লেখা আছে আপনাদেরকে সেভাবেই ড্র করতে হবে। তার আগে যে কাজটা করতে হবে, কিছু ঘর করে নিতে হবে। সেই ঘরটা কিভাবে করবেন আমি একটু দেখাই দিচ্ছি। প্যারালাল লাইন ড্রয়িং করতে হবে, অর্থাৎ এখানে দেখেন 5টা করে ঘর নিয়েছে তারা, হরিজন্টালি 5টা, ভার্টিক্যালিও 5টা। অর্থাৎ এই 1টা 2টা এইভাবে এরকম 5টা আপনারা দাগ টানবেন সমান্তরাল, আবার ভার্টিক্যাল বরাবরও 5টা দাগ। তো প্রত্যেকটা 5টা ঘরের ভিতরে একটা অবজেক্ট, অর্থাৎ এ আঁকার জন্য 5টা ঘর, বি আঁকার জন্য 5টা ঘর। এখন আই আঁকার জন্য তো একটা ঘরে যথেষ্ট, তাই না? এই জন্য আয়ের বাম পাশে 1 ঘর রাখবেন, ডান পাশে 3 ঘর রাখবেন ফাঁকা, মাঝখানে 2 নাম্বার ঘরে আইটা ড্র করবেন। এইভাবে 5টা অক্ষর ফাঁকা রাখবেন, মানে ঘর ফাঁকা রাখতে তার জন্য। এটা খুবই ইজি। আমি ডেসক্রাইব এটা বেশি করবো না, ডেসক্রাইব করবো এর পরেরটা, যেখানে প্যারালাল লাইন ড্রয়িং করা আপনার দরকার হবে। এটা তো আপনারা দেখে দেখে ড্রয়িং করতে পারবেন। এখন কথা হলো, স্যার এদের মাঝে গ্যাপ কতটুকু থাকবে দুটা লাইনের? 0.5 সেন্টিমিটার অথবা 5 মিলিমিটার। প্রত্যেকটা ঘরের মাঝে 5 মিলিমিটার হরিজন্টাল, 5 মিলিমিটার ভার্টিক্যাল, উভয় দিকে স্পেসিং থাকবে। স্পেসিং মানে বুঝেন তো, একটা থেকে আরেকটা দূরত্ব। মনে করেন একটা লাইন 5 ইঞ্চি বা 5 সেন্টিমিটার বা 5 মিলিমিটার। স্পেসিং মানে হচ্ছে দুইটা প্যারালাল লাইন, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার বা মিলিমিটার বা ইঞ্চি, যেটাই হোক।
এরপরে যেটা করতে হবে আপনাদের সেটা হচ্ছে প্যারালাল লাইন ড্রয়িং। সেটার জন্য ওই একই কাজ, এটা করবেন একটা পেজে এবিসিডি এবং 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত একটা পেজ। আরেকটা পেজে ওইরকম একটা পেজ নেবেন, স্যার তারপরে এবিসিডি জেড পর্যন্ত এক পেজে, ওই আর 1 থেকে 9 পর্যন্ত আরেক পেজে। না না, এই দুইটা একই পেজে, অর্থাৎ সংখ্যা এবং আমাদের লেটার দুইটা একই পেজে হয়ে যাবে। আমরা প্রিভিয়াস বারগুলো তো দেখেছি এক পেজে হয়ে যায়, 2 পেজ লাগে না। যদি আমি শীটটা দিয়ে দেবো, আপনার শীটটা দেখলে বুঝবেন যে আমি আবার একটু শেয়ার দিচ্ছি। দেখেন এখানে তারা কিন্তু এক পেজের ভিতরে কমপ্লিট করে ফেলছে। দেখেন এখানে এই 1 থেকে 0, এরপরে এ থেকে জেড। এখানে হয়তো তারা এটা যেটা A4 পেপার, তারা মাঝে ফাঁকা কম রাখছে, আপনি আর একটু বেশি রাখলেন, অর্থাৎ যাতে সুন্দর হয়, দৃষ্টি নন্দন হয়, কোনো দৃষ্টিকটু না হয়ে যায়, হিজিবিজি না হয়ে যায়, কালো দাগ করে না যায়, বারবার ঘষা মাজা করতে করতে বিচ্ছিরি দেখা না যায়, অর্থাৎ একটা শালীনতা এবং সৌন্দর্য বজায় রেখে ড্রয়িংটা করবেন। ড্রয়িং কিন্তু এটা আর্টসের একটা অংশ। আর্টস মানে শিল্প বা কলা। শিল্প মানে হচ্ছে শৈল্পিকতা বা সৌন্দর্য বর্ধন করে, অ্যাস্থেটিক ভিউ বাড়ায়, তো রুচিবোধ যেটাকে বলে। যদি রুচি সম্পন্ন হয়, দেখতে সুন্দর হয়। এখন মনে করেন আপনি একটা জেড আঁকলেন, জেটাকে এমন ভাবে মুছছেন, এটা এভাবে বাঁকা হয়ে গেছে, বোঝা যায় না, এখানে দাগ দিতে পেজ পাতলা হয়ে গেছে মুছতে মুছতে। ওরকম যেন না হয়ে যায়, একটু সাবলীল ভাবে ঘষা মাজা করার সময় আস্তে ধীরে করবেন, মানে সাবধানতার সঙ্গে সবকিছু করবেন। তো প্রথমে বর্ডার দিয়ে নেবেন। ফাইভ ইঞ্চি দূরত্বে লাইন টেনে নিলাম। এরপরে সেখানে লেখার জায়গা থাকবে, সেন্টার লাইন যেটা আমাকে যেটা হেডিং বক্স বা টাইটেল বক্স বলে সেটা দিবেন। তারপরে আপনি এখানে আপনার আইডেন্টিটি বক্স দিবেন। এরপরে এই পেজকে 4টা ভাগে ভাগ করবেন সমান। চার ভাগে ভাগ করলেন। ভাগ করার পরে প্রথম ঘরে সব 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে সমান্তরাল লাইন। কোন লাইনের সমান্তরাল? ভূমির সমান্তরাল। ভূমি কোনটা? এখানে এইটা, আমি কালার চেঞ্জ করি, ভূমি হচ্ছে আমাদের এইটা। সেকেন্ড যে ঘর সেখানে যাবে 30 ডিগ্রি। থার্ড যে ঘর সেখানে 45। ফোর্থ যে ঘর সেখানে আসবে আমাদের 60। এখন কত হলো স্যার? 60 কি 45 কি, তাই তো? এটা হচ্ছে আপনারা জ্যামিতি বক্সে চাঁদা ব্যবহার করছেন না, চাঁদা দিয়ে ডিগ্রি মাপা যায়, মনে পড়ে? এরকম একটা জিনিস। জি স্যার। এখানে ডিগ্রি এ বরাবর 90, এখানে মাঝ বরাবর 45, এখানে আছে 50 60, এখানে 20 বাই এরকম ঘর কাটা 1 থেকে 90, আবার এখানে আরো 90 180 পর্যন্ত ঘর কাটা থাকে। অর্থাৎ আমাদের কাজ হবে ওই যেটা আমি টুলস দেখালাম আপনাদেরকে, সেট স্কয়ার। দেখেন একটা ছিল এরকম ট্রায়াঙ্গেলের মতো, এরকম একটা ছিল, আর এইরকম আরেকটা ছিল। দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা হলো 45 ডিগ্রি 45 ডিগ্রি, তার দুই বাহু সমান। কোন ত্রিভুজের যদি দুইটা কোণ 45 ডিগ্রি হয় তাহলে বাহু দুটো সমান হয়। যে কোনো ত্রিভুজের দুইটা কোণ সমান হলে বাহু দুটো সমান হয়। আর আরেকটা যে ট্রায়াঙ্গেল, তার এক কোণ হবে 30 ডিগ্রি, আরেক কোণ 60 ডিগ্রি, তাহলে 90, আরেক কোণ 90, এই হলো এই 180। এই দুইটার সাহায্যে আপনাকে প্রথম যে ঘর, সেই ঘরে যে লাইনগুলো ড্র করতে হবে এটা প্যারালাল হবে সব, এবং স্পেসিং হবে কত? 0.5, সব 0.5 সেন্টিমিটার, সরি 5 মিলিমিটার, সব এভাবে ড্র করবেন প্যারালাল লাইন।
এখানে এসে কি করবেন, এই পর্যন্ত রেখে দিবেন, যে পর্যন্ত ঘর শেষ সেই পর্যন্ত শেষ কাজ। এরপরের ঘরটা 30 ডিগ্রি, এটা কিভাবে আঁকবেন, প্রথমে যে কোনো একটা লাইনের চাঁদার সাহায্যে 30 ডিগ্রি ভাবে এঁকে নেবেন, অথবা চাঁদার সাহায্যে না পারলেও ওই যে টুল বক্স আছে যেটা এরকম থাকে না, এর এই কোণটা 30 ডিগ্রি, তো এইটাকে যদি এখানে আপনি বসান এইভাবে, তাহলে কিন্তু এই কোণটা এভাবে যদি এই সেট স্কয়ারটাকে যদি আমি এখানে বসাই নিই, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হয় 30 ডিগ্রি। জি স্যার। একটা পেন্সিল দিয়ে দাগ টানবেন, এই লাইনটাও 30 ডিগ্রি হয়ে যাবে। এরপরের কাজ হবে কি, সমান্তরাল কিভাবে হবে সেটার জন্য এটাকে এভাবে এখানে বসাবেন, এরপরে আরেকটা যে থাকে 45 ডিগ্রি 45 ডিগ্রি, সেইটাকে এর নিচে এখানে বসাই দিবেন এইভাবে। বসানোর পরে এটাকে আর এদিকে এনে বসাবেন, আমি সরাই দিচ্ছি, মানে এই বরাবর বসাইলেন মনে করেন। কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এটাকে কি কালার দিব, এটা হচ্ছে কালার দিই, স্ট্রেট লাইন, মানে সব লাইন স্ট্রেটে আমাদের আঁকতে বাঁকা বোকা হয়। এইটা মনে করেন সেই 45 ডিগ্রি, সেইটা এভাবে বসাবেন। পেন্সিল দিয়ে এই দাগটা অলরেডি দিয়ে নেবেন আগে, সেটা আমি লাল কালার দিয়ে দেখাই। মনে করেন এখানে পেন্সিল দিয়ে দাগ দেওয়া শেষ হয়ে গেল 30 ডিগ্রির। হয়ে যাওয়ার পরে এখন এই যে স্কেলগুলো এখানে কিন্তু দাগ কাটা থাকে, ইঞ্চিতে মিলিমিটার দাগ কাটা থাকে, এর গায়ে দুই পাশে দাগ কাটা থাকবে, এই পাশেও এই পাশেও, এখানেও তাই থাকবে, এই বরাবর এবং এই বরাবর। আপনি এখানে যে কোনো একটা সংখ্যার সাথে মনে করেন 2 এর সাথে মিলাইলেন, 2 এর পর এখানে কি 3, দেখেন মাঝে ছোট্ট দাগ থাকে, এটা হচ্ছে 5 মিলিমিটার, 0.5 সেন্টিমিটার। তখন আপনি করবেন কি, এটাকে এক হাত দিয়ে চাপ দিয়ে ধরবেন, এটাকে ফ্রি করবেন, লুজ করবেন, করে এটাকে এই বরাবর রেখে স্লাইড করবেন, ধাক্কা দিবেন। আপনার যে স্লাইডিং দরজা আছে না, জানালা সরানো ধাক্কা দিয়ে, হয়ে গেলাস ধাক্কা দিবেন, ধাক্কা দিলে সে সরে যাবে। কতটুকু সরাবেন, ওই যে 2 এবং 3 এর মাঝখানে যে 2.5, অর্থাৎ এই বরাবর আনবেন, এখানে 2.5 সেখানে আনবেন, আনলে কি এইটাই কালো যে দাগটা আমার এই বরাবর চলে আসবে না, তখন এইভাবে বাঁকা হয়ে গেল। তো ওয়েট করেন দেখাচ্ছি, আমি যদি কালো কালার দিয়ে চেঞ্জ করি এটাকে, তখন আমার কি এই বরাবর উনি সরে আসবে ট্রায়াঙ্গেলটা, এভাবে আসবে কিনা বলেন? জি স্যার আসবে। তখন আবার পেন্সিল দিয়ে আপনি এখানে আবার একটা দাগ দিবেন, এইভাবে প্রত্যেকটা লাইন এটাকে সামনে পিছে করে, যদি পিছনে আঁকতে হয় তখন এই ব্লু কালারে এটাকে এদিকে সরাই নেবেন, আর এটাকে চাপ দিয়ে ধরে উপরটাকে লুজ করে আগে পিছে করে করে প্যারালাল লাইন ড্রয়িং করবেন। 45 ডিগ্রি এরকম একটা দাগ 45 ডিগ্রি দিবেন, এরপর আগে পিছে করে নেবেন 60 ডিগ্রি এরকম, এইভাবে এটাকে ড্র করবেন। দেখেন বুঝছেন কিনা সবাই? জি স্যার বুঝছি। তাহলে এটা যদি আমরা ক্লিয়ার হই, এখন আমরা যাবো এবিসিডি মানে লেটারিং এর ওইটা কেমন ছিল। ওইটার জন্য কিন্তু একই কাজ, প্রথমে একটা পেজ নেবেন, নিলাম, এরপরে বর্ডার লাইন দিলাম, এরপরে টাইটেল লাইন দিলাম, হ্যাঁ টাইটেল বক্সটা দিব, এরপরে আপনার আইডেন্টিটি বক্স। আমরা অনেক সময় আইডেন্টিটি বক্স স্টুডেন্টরা বিভিন্ন রকম দেয়, এই জন্য একটা সাইজ বলে দিই, এই বরাবর 3 ইঞ্চি, এই বরাবর 3, এই বরাবর 2.5। এটা জাস্ট স্ট্যান্ডার্ড, যে যেটা মেইনটেইন করে ইটস নো প্রবলেম, এখানে কোনো সমস্যা নাই, আপনাদের মতো করে আপনারা দিতে পারেন। কিন্তু একবার এখন পিচ্ছি না হয়ে যায়, ছোট না হয়ে যায়, যে আপনি ওদের নামটা লিখতে পারলেন না, আবার এত বড় দিলেন আপনার ড্রয়িং পেপার অর্ধেক হয়ে গেল। অর্থাৎ এটাকে আপনি যে আপনাদের মতো করে সুইটেবল একটা স্কেল মেজারমেন্টে দিয়ে নেবেন। এখানে কোনো ভাগাভাগি নাই, এখানে করবেন কি, আপনি একটা দাগ দিলেন, একটা টপ টু বটম মানে সরি লেফট টু রাইট দিলেন,
স্ট্রেট লাইন। এর আগে আমরা যে প্যারালাল লাইন ড্রয়িং করা শিখলাম তার উপরে ভিত্তি করে আপনি 0.5 সেন্টিমিটার অর্থাৎ 5 মিলিমিটার দূরে দূরে 5টা দাগ দিবেন এই বরাবর, হয়ে গেল 5টা দাগ। তারপরে 5টা দাগ ভার্টিক্যালি হয়ে গেল। এবার 5 ঘর করে করে এ বি সি ডি সিডি যেভাবে লেখা আছে দেখে 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 সুন্দর করে লিখে ফেলবেন। ব্যাস, এই হলো আপনাদের কাজ এবং এই হলো আজকের ক্লাস।